অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আজকের প্রশ্ন ডমিনেট করছে শরীফুল হক বেশিরভাগটাই ইনজুরিতে কার কি অবস্থা, কেন কি হয়েছে, মানে ইনজুরি নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন। আপনার প্রশ্ন কি সেরকম? আমার প্রশ্ন কাছাকাছি, তবে ইনজুরির প্রশ্ন যেহেতু নিয়ে ফেলেছেন ভালোই হয়েছে, আমি একটু আবার অন্যদিকে প্রশ্ন নিয়েছেন, ভালো করেছেন। আচ্ছা শুরু করে দিই, আমরা শুরু করি। একটা বিষয় যেহেতু আজকে খুবই ইম্পর্টেন্ট, ওটা দিয়ে একটু অ্যাড্রেস করা দরকার। মুস্তাফিজ মুন্না বলছেন গ্রেটেস্ট মিডফিল্ডারদের লিস্টে ইনিয়েস্তাকে আপনারা কোথায় রাখবেন? একই ধরনের প্রশ্ন মাহফুজ হিমেলের, ইনিয়েস্তা সর্বকালের সেরাদের কাতারে কি না? ইনিয়েস্তা সম্ভবত সর্বকালের সেরাদের কাতারে সম্ভবত কেন থাকবেন, মানে ওই কাতারে না থাকার তো কোনো কারণ দেখছি কোনো কারণ নাই। এবং তিনি থাকবেন কিসে কিসে আমি বলি, তিনি ওয়ার্ল্ড কাপ লেজেন্ড, চ্যাম্পিয়ন্স লিগ লেজেন্ড, স্পেন লেজেন্ড। তো এইসব কাতারে থাকলে আপনি ন্যাচারালি বিশ্ব সেরা কাতারেই আপনি থাকবেন। এখন ক্রিটিক করতে গেলে আপনার যেটা আসতে পারে যে তিনি বার্সেলোনা বাদে অন্য কোনো ক্লাবে খেললে তার রোলটা কি হইতো, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু এটা তো আসলে একটা থিওরিটিক্যাল আলোচনা, এটা তো কোনো জায়গায় আপনি পৌঁছাইতে পারবেন না। মানে তার কাছ থেকে আপনি আর কি প্রমাণ চান? তিনি একটা লম্বা সময় ধরে বার্সেলোনার মতো একটা দলে পারফর্ম করে গেছেন। একটা কথা অনেকেই বলে যে পেপ গুয়ার্দিওলার দলের এই সাফল্য বা বার্সা দলের সাফল্য নিয়ে যে তিনি একটা রেডিমেড টিম পেয়েছিলেন, কথাটা কিন্তু মানে এর চেয়ে তো ভুল কথা এর চেয়ে তো হতে পারে না। কারণ 2008-9 যে বার্সেলোনার টিমটা হেক্সাই তো জিতলো, মানে 6টা ট্রফি জিতলো। তো ওই দলে শুধুমাত্র জাভি ইনিয়েস্তা তখন শুধুমাত্র একটা টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, কিন্তু দুজন কিন্তু বেঞ্চে ছিলেন এবং খুব যে সুযোগ পেতেন তাও কিন্তু না। দুইজন 2 বছর আগে থেকে রেগুলার খেলা শুরু করেছেন, জাভি আর একটু আগে থেকে শুরু করেছিলেন, ইনিয়েস্তা শুরু করেছে 2006 সাল থেকে। ওই অল্প একটা সময়ের মধ্যে তারা যেভাবে নিজেদেরকে ওয়ার্ল্ড ক্লাস বানিয়েছেন, এটা মানে প্রমাণ করে যে তারা, এবং স্পেসিফিকলি ইনিয়েস্তা যেই ট্যালেন্ট নিয়ে এসছেন এবং এই লম্বা সময় ধরে পারফর্ম করে গেছেন, এটা দেখা যাবে না, এটা খুব সাধারণত দেখা যাবে না। পেপ গার্দিওলা যখন বার্সেলোনার দায়িত্বটা নিলেন, সেরহিও বুস্কেটস তখন এই দলটায় ছিলেন না, মানে বুস্কেটস লা মাসিয়াতেই খেলতেন, তাকে নিয়ে আসা হলো, তাকে তিনি আবিষ্কার করলেন পেপ গার্দিওলাকে যেভাবে আবিষ্কার করেছিলেন তার গুরু। হ্যাঁ, তো সেরকম ভাবে পেপ গার্দিওলা আবিষ্কার করেছিলেন সেরহিও বুস্কেটসকে নামিয়ে দেওয়া হলো, ভালো খেললেন এবং তারপর তো থিতু হয়ে গেলেন জাভি, বুস্কেটস এবং তারপরে ইনিয়েস্তার এই ফর্মটা, ইনিয়েস্তাকে নিয়ে বা জাভিকে নিয়ে খুব আলোচনা ছিল যে এরা কখনোই মিডফিল্ডের ব্যাটেলটায় কখনো জিততে পারবে না যখন একটা ফিজিক্যাল টিমের সঙ্গে খেলা হবে। সেই রাইকার্ডের আপনি যদি মিডফিল্ডটা দেখেন, ডেকো ছিলেন, এডমিলসন ছিলেন, খুবই ফিজিক্যাল, এটাই পাল্টে দিয়েছিলেন হচ্ছে পেপ গার্দিওলা। সো ওই আলোচনা আলাদা। আবার ধরেন যে ইনিয়েস্তার আলোচনাও আলাদা। ইনিয়েস্তাকে জাভি যেভাবে ব্যবহার করেছেন, পরে গিয়ে তিতো ভিলানোভা বা লুই এনরিকে একই ধারাই তাকে ব্যবহার করা হয়েছে, প্রপার নাম্বার 8, তাই না? এবং মেসির সঙ্গে যখন তারা মানে কি বললেন যুক্ত হলেন, তার আগে তো রোনালদিনিও, থিয়েরি অরি, স্যামুয়েল এতো এগুলোই ছিল। সেখানে পরে গিয়ে মেসি রোনালদিনিও জায়গাটা নিয়ে নাম্বার 10-এর রোলটা নিলেন, সেটাতে আরও বেশি ধারালো হলো বার্সেলোনা। এক্স্যাক্টলি। ইনিয়েস্তার একটা ব্যাপার ছিল, মানে যখন তিনি বড় হচ্ছেন তিনি বেসিক্যালি খেলতেন ফরওয়ার্ড রোলে, কিন্তু পরে হচ্ছে ওই লা মাসিয়াতে তাকে মোটামুটি অনেকগুলো রোলেই খেলানো হয়েছিল, সো হি কুড প্লে মানে ইন এভরি পজিশন। সমস্যাটা হয়েছিল ওখানেই যে তাকে ফন হাল কীভাবে ব্যবহার করবেন, রাইকার্ড কীভাবে ব্যবহার করবেন, সেটা তারা জানতেন না। কিন্তু ইনিয়েস্তা আসলে তিনি কিন্তু বলেও ছিলেন যে 2006 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বসে থাকাটা তার পছন্দ হয়নি, কিন্তু এরপরই হচ্ছে এই পেপ গুয়ার্দিওলা বলেন, তিতো ভিলানোভা বলেন, কিংবা লুই এনরিকে প্রপারলি ইউজ করেছেন এবং এই ইনিয়েস্তাকে আমরা মানে ওয়ান অফ দ্য বেস্ট। ইনিয়েস্তা ওয়ান অফ দ্য বেস্ট, কোনো সন্দেহ নাই। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ইনিয়েস্তা ওয়ান অফ দ্য বেস্ট, এবং এটা সব সময় তিনি থাকবেন। আন্দ্রেস ইনিয়েস্তা ডিফারেন্ট ক্যাটাগরি ফুটবলার, আমরা হয়তো এরকম ক্লাস ফুটবলার কমই দেখব। যাই হোক, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, ইনিয়েস্তা নিয়ে আছে কিছু? ইনিয়েস্তা নিয়ে নাই, বাট পরে দেখা যাবে। আচ্ছা, স্পেন নিয়ে আছে, যেমন রাকিব হাসানের প্রশ্ন, স্পেনের রদ্রি, দানি ওলমো, কারভাহাল, এদের ইনজুরি স্পেনকে কতটুকু ভোগাবে? অনেকটুকু ভোগাবে। রদ্রির ইনজুরি সবচেয়ে বেশি ভোগাবে। এদের কারোরই আসলে ডিরেক্ট কোনো রিপ্লেসমেন্ট নাই। দানি ওলমোর জায়গায় হয়তো আমরা পেদ্রি দেখতে পারি। দানি ওলমোর জায়গায় পেদ্রি আছেন, রদ্রির জায়গায় আসলে দুইজনকে দিয়ে রিপ্লেস করতে হবে। ফাবিয়ান রুইজ আছে, একটা প্লেয়ার। ফাবিয়ান রুইজ যে রোলে খেলতেন, একটু অ্যাডভান্স রোলে খেলতেন, ওটা খেলতে পারবেন না। রদ্রির যেহেতু ওই ব্যাকআপটা থাকবে না। মিকেল মেরিনো ফিট আছেন, মিকেল মেরিনো, ফাবিয়ান রুইজ থাকতে পারে। ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো। দলটা আরেকবার একটু দেখতে হবে, মানে এতগুলো স্কোয়াড মনেও থাকে না। ধরেন ইন্টারন্যাশনাল ব্রেক আসলে ন্যাশনাল টিম থেকে সুইচটা খুব সহজ কিছু না। স্পেন সময়টা কম থাকে, ভালো ভোগার একটা চান্স আছে, কিন্তু দেখা যাক। কিন্তু স্পেনের ডেপথও আছে, আসলে ডেপথটাও আছে, সো দেখা যাক। আচ্ছা, স্পেনের
ইনজুরি থেকে এবার আর্জেন্টিনার ইনজুরি। নাহিদ হাসান জানতে চান নিকো গঞ্জালেজ নাই, গার্নাচো ইনজুর্ড, তাহলে আর্জেন্টিনার লেফট উইংয়ে কে খেলবেন? খুবই মানে বার্নিং কোয়েশ্চেন এখন, মানে আপনার ইয়াও নাই। এনজো ভাইকে খেলাবে? এনজোকে খেলাবে ওখানে? খেলাবে না, অন্য কিছু করবে, অথবা 4-3-3 যাবে। 4-3-3 যেতে পারে, হ্যাঁ। পারেদেস তো খেলবে ওই জায়গায়, হচ্ছে আপনার ম্যাকালিস্টার, পারেদেস, রদ্রিগো দি পল, আর কে? না, রদ্রিগো দে পলকেও, রদ্রিগো দে পল তো আবার তার আগের রোলে ফেরত ইয়াতে যাবেন, ভালো। যেহেতু মেসি আছেন তার আগের রোলটাতে ফেরত যাবেন, একটু 4-4-2 হবে। মেসি খেললে 4-4-2 এর বাইরে খেলার কোনো লিওনেল সুযোগ নাই। মেসি, হুলিয়ান আলভারেজ, নাকি হুলিয়ান আলভারেজকে একটু পেছনে খেলাবেন, লাউতারোকে নামে খেলানো যাইতে পারে। আবার what about ম্যাকালিস্টার খেলতে পারেন ওই জায়গায়। ম্যাকালিস্টার তো ডেফিনেটলি খেলতে পারেন। ম্যাকালিস্টারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মানে সব মিডফিল্ডের মোটামুটি সবগুলো রোলেই তিনি ট্রাইড এন্ড টেস্টেড, বেশি। গুড চয়েস। ভাই এটা এখনই বলা যাচ্ছে না, আর্জেন্টিনার 2 একটা ট্রেনিং সেশন হোক, একদিন ট্রেনিং হয়েছে, আর ওই একদিন ট্রেনিং এ ওই যে ভদ্রলোক যে অ্যানালিস্টের ফাঁক ফোকর, সে খুব সচেতন থাকে। হ্যাঁ, সে ওই অ্যানালিস্ট যে ভদ্রলোক আছে, সে একেবারে এমন কিছু সে তার ইনস্টাগ্রামে দেয় না যেটা থেকে আপনি বুঝতে পারবেন। আমি সবসময় ধান্দায় থাকি যে যদি একটু পাওয়া যায় যে কে কোন রোলে খেলতেছে, খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আর্জেন্টিনার প্রশ্ন, ব্রাজিলটা নিয়ে নিলে আবার লোকে গালমন্দ করবে। মোহাম্মদ মনির বলতে চাইছেন যে আলিসন ভিনিসিয়াস না থাকা ব্রাজিলকে কতটুকু ভোগাবে? সবাই ভোগাবে ভাই, সবাই ভোগাবে, কিন্তু আলিসনের না থাকাটা হয়তো অত বেশি টের পাবেন না এদারসন আছেন বলে, কিন্তু ভিনিসিয়াসেরটা আপনি প্রগাঢ়ভাবে ফিল করতে পারবেন। আবার আপনি বলবেন যে ভাই ভিনিসিয়াস তো ব্রাজিলের ন্যাশনাল টিমে অত ভালো কিছু নাই যে তারে মিস করবেন না, ম্যাচে যেহেতু নাই তো এখন দেখেন কিরকম মিস করেন আপনি, এখন আপনি প্রমাণ করে দেখেন। এবার তো রাফিনিয়া আছে, এবং তিনি একই সঙ্গে জানতে চাইছেন রাফিনিয়ার বার্সার ফর্ম জাতীয় দলে দেখতে তিনি পারবেন কিনা। আমি মনে হয় সেটা আরেকটু সুবিধা হবে, সেটা আরেকটু সুবিধা হতে পারে যদি রাফিনিয়া একটু সেন্ট্রালি খেলেন। রাফিনিয়া ব্রাজিল মানে এমনিতে তো এখন বার্সা দলে তিনি লেফটে খেলছেন, রাফিনিয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটা কাজে লাগেছে। তিনি আপনি যেই পজিশনে তাকে খেলান তিনি ওই জায়গায় অ্যাডাপ্ট করতে পারেন। অ্যাটলিস্ট এই সিজনে তো ওইটাই মনে হচ্ছে। আগের সিজনে পারেন না, আগের সিজনে পারেন নাই। সো ওই ফর্মটা আমি এক্সপেক্ট করছি রাফিনিয়া ক্যারি থ্রু করতে পারবেন। তাকে সেন্ট্রালি খেলালে পাকে অবশ্য, হ্যাঁ, পাকে তার তো প্লেসমেন্ট তখন আবার ঝামেলা হয়েছে। তো আই থিঙ্ক রাফিনিয়াই হয়তো লেফটে খেলবেন, পাকেটা সেন্ট্রালি, ওইদিকে হচ্ছে আপনার রদ্রিগো এবং সামনে এনরিক। যদি 4-2-3-1 খেলে তাহলে পারে, যেমন আমরা দেখতেই পারি রাইট উইং এ ভিনিসিয়াসের জায়গায় রদ্রিগো। এক্স্যাক্টলি, জানি না। আবার আন্দ্রেস পেরেরাকেও নামানো হতে পারে, বলা যায় না। সিউ মারবে একটা সিউ মারছে একটা বেচারা পেরেইরা ভালো একটা স্টার্ট করছিল, এক্স ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার তো, সে চিন্তা করেন সে ম্যান সিটিতে যায় গোল দিছে, পড়ছে আবার লাল কালো স্ট্রাইপ জার্সি, হ্যাঁ, রেড ডেভিলসদের ভাই তো ধরেন যে সিউডা যে মারলো এরপরেই খেলাটা হয়ে গেল। ডাক দিয়ে ফেরত নেন আন্দ্রেস পেরেরাকে। ফুলহাম কই বসে আছে লিগ টেবিলে, আর ম্যানচেস্টার ইউনাইটেড কই বসে আছে, যাবে না সেটাই, আসবে না, বলবে যাবো না, থাক। আমি একটু আর্জেন্টিনায় ফেরত আসি। আনোয়ার আকাশ, মুনতাসির তাসিন, কাছাকাছি প্রশ্ন, না কাছাকাছি না, মানে আই মিন মেলানো যায়। এমি মার্টিনেজের অভাব কি পূরণ করা সম্ভব? ভাই এই অভাব যে কার অভাব কারে দিয়ে পূরণ করবেন এটা ভালো প্রশ্ন, কিন্তু এটাও পারবেন না। মানে যাই এগুলো জানতে চাইতেছেন, অভাব পূরণ করা যাবে নাকি, আমাদের আনসার হচ্ছে না ভাই, এটা যাবে না, সম্ভব না, মানে কোনোভাবেও সম্ভব না। না এমি মার্টিনেজ, না ভিনিসিয়াস, না ওইদিকে আপনার মানে ওইটা। তবে এমির জায়গায় রুই যখন খেলবেন, রুইর একটা বদভ্যাস আছে, একেবারে মনে করেন মানে এমন জায়গায় এমন ভুল করবেন, এইটা তার বক্সের কমান্ডিংটা না ভালো, কিছু কিছু জায়গায় যে কঠিন প্রশ্নে অনেকে আছেন ভালো অ্যান্সার করেন, কিন্তু এটা সহজ প্রশ্নে অনেক সময় গ্যাড়ায় ফেলেন, এইরকম একটা ব্যাপার। দুই কিন্তু যে ব্লান্ডারও করছেন, বেশ কিছু অনেক ভয়াবহ লেভেলের ব্লান্ডার করছেন। আবার এই যে মুনতাসির তাসিন, তিনি বলতেছেন যে এমির জায়গায় একটু গাজ্জানিগাকে সুযোগ দেয়। গাজ্জানিগা স্কোয়াডেই নাই, গাজ্জানিগার অনেকে, আমি 5 মিশালির পরে কমেন্ট দেখছিলাম যে অনেকে জানতে চাইছিলেন যে আমি ডেভিড ডি হিয়ার পেনাল্টি সেভ নিয়ে লিখেছি, গাজ্জানিগার পেনাল্টি সেভ এক ম্যাচে আসলে 2টা পেনাল্টি করেছেন, কিন্তু আসলে মানে বলে 3টা কিন্তু 2টা, একটা পেনাল্টি তো তিনি দাগের বাইরে চলে এসেছেন বলে আরেকবার নিতে হলো। দেখেন গাজ্জানিগার ওই 2টা সেভের চেয়ে বরং যে বিদিকিচ্ছিরি বদখত
পেনাল্টি নিয়েছে হ্যাঁ। বিলবাও, এইটার দায়টা বেশি। আপনি মানে এটা কোনো পেনাল্টির জাত হতে আপনি পারে? গাজানিকার কথা যে বললেন, গাজানিকা ফ্যান্টাস্টিক গোলকিপার, কিন্তু ওই সেম দোষে দুষ্ট। আপনি তবে গাজানিকাকে ডাকা উচিত ছিল না, মানে আপনি গাজানিকা কেন ডাকবেন না? ওয়াল্টার বেনিতেসের জায়গায় গাজানিকা, আপনার মুসো তো খেলে না, আতলেতিকো তো খেলে। এইটা ভালো পান, মুসোর জায়গা হয়তো আপনি গাজানিকাকে কেন নেবেন না? গাজানিকা তো নিয়মিত খেলতেছেন এবং জিরোনার সঙ্গে, জিরোনা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাঁ আনলাকি আত্মঘাতী গোল করছেন, কিন্তু বেশ কিছু ভালো সেভ আছে তার, ভালো সেভ আছে। মুসোর জায়গায় গাজানিকা ডেফিনেটলি দলের ডাক পাওয়া ডিজার্ভ করতেন, স্পেশালি জিরোনার লাস্ট সিজনটা যেভাবে কাটাইছেন, ফ্যান্টাস্টিক। একটা সুযোগ হয়তো দেওয়া যেতে পারতো। গেল। ওকে, ব্রাজিলে চলে আসি, চলেন। এটা ইন্টারেস্টিং প্রশ্ন। আলমগীর মণ্ডল বলছেন যে ব্রাজিল এবং দরিভালের মধ্যে দূরত্ব অনেক, কারণ কোচ হতে হবে বন্ধুর মতো, তার ভাষ্য মতে সবসময় হাসি খুশি থাকতে হবে, কার কি সমস্যা খোঁজ রাখতে হবে, কিন্তু আমি দরিভালের মধ্যে এইসব কখনোই কিছু দেখিনি। এটা ধরেন আপনার ধারণা, বা আমি হয়তো বস চাইলে এরকমই একটা বস চাইতাম, কিন্তু সব বস তো একরকম হবে না, তাই না? মানে এটার জন্য তো আমরা বিএলসার উদাহরণটা টানতে পারি। আমি এক্স্যাক্টলি এই কারণে এই প্রশ্নটা নিলাম, কারণ হচ্ছে রিসেন্টলি আপনিও তো গতকালকে দেখলেন যে ভালভের্দে বিএলসা, মানে ঘটনাটা হচ্ছে যে সুয়ারেজ তিনি একটা রেডিওতে সাক্ষাৎকার দিয়েছিলেন যে বিএলসার উপর উরুগুয়ের প্লেয়াররা খুব একটা সন্তুষ্ট না, কারণ বিএলসার যে আচরণ সেটা উরুগুয়ের কালচারের সঙ্গে যায় না, এবং বেশ কিছু কাজ তিনি করেছেন, মানে তিনি নাকি ট্রেনিং গ্রাউন্ডে প্লেয়ারদের হাই হ্যালো পর্যন্ত বলেন না, যেটা অনেকটা এই যে দরিভালের সাথে তিনি মনে করছেন যে মিলে যায়। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে বসের প্রোফাইল কিন্তু এক এক জায়গায় এক এক রকম। দরিভালকে আপনি ওই সিনটা একটু মনে করে দেখুন যে প্লেয়াররা সবাই একসাথে কথা বলছেন, দরিভাল সেখানে জায়গা খুঁজছেন যে ঢুকবেন কিনা, একটা ক্লুলেসনেসের প্রমাণ পাওয়া যায়। কিন্তু দরিভালের সঙ্গে ব্রাজিল টিমের সম্পর্ক কিরকম এক্স্যাক্টলি কিন্তু আমরা ওভাবে বলতে পারবো না। যে আর দেখেন এই আলোচনাগুলো কখন আসে, যখন ম্যাচে আপনার দল ফল ভালো করতে না পারে, তখনই এসব আলোচনা আসে, এই ছাড়া কিন্তু আসে না। এই যে পেপ গার্দিওলা, তার একটা হোয়াটসঅ্যাপ নাই, সে কোনো প্লেয়ারের সাথে ম্যাচ শেষ খোদা হাফেজ, ঠিক আছে, আর কোনো তার আলোচনা নাই। খোদা হাফেজও না, মানে তিনি কুশল বিনিময় করেন, দূরত্বটা মেইনটেইন করেন। তিনি যে হচ্ছে যে প্লেয়ার ধরেন সামার ব্রেক, সে যে ফোন দিয়ে বলবে হল্যান্ডে কি অবস্থা, কোনো এসব নাই। এটা তার স্টাইল, এটা তার ওয়ে অফ কমিউনিকেটিং উইথ পিপল, ঠিক আছে। আর আমরা এক একজন এক এক রকম, দরিভালের সিস্টেমটা ওই রকম, লিওনেল স্কালোনি হয়তো অন্যরকম, আবার অন্যরকম। আবার ধরেন কার্লো আনচেলত্তি, যাকে দেখে আপনার মনে হবে যে সাদা চুল হয়ে গেছে, সব পেকে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু তিনি আবার গিয়ে নাচছেন, তাই না, ভিনিসিয়াসের সাথে নাচছেন। তো সবাই একরকম হবেন না, এটাই তো একসেপ্ট করাটাই আসলে জীবনে, সব বস একরকম না। আপনি ধরে নিতে পারেন যে দরিভাল এরকম না, কিন্তু দরিভালের এরকম না থাকার কারণে হয়তো ব্রাজিলের অনেকেই এটা মনে করেন যে ঠিক আছে, ফাইন, দ্যাটস ফাইন। তবে একটা ব্যাপার এখানে ইম্পর্টেন্ট, যে আপনার কোন ক্যারেক্টারটা আপনার টিমের কাছ থেকে সেরা পারফরমেন্সটা আনবে, সেটা একটা গুণ। হয়তো আমি জানি না কার্লো আনচেলত্তি আসলে জীবনে এমন কিনা, হ্যাঁ, হয়তো তিনি ভেবেছেন একটা সময়, ক্যারিয়ারে একটা সময় গিয়ে যে এইভাবে যদি আমি যাই তাহলে আমি আরো বেটার রেজাল্ট পাবো, আমি যদি ভিনিসিয়াসের সাথে একটু নাচি তাহলে আমি পরের ম্যাচে ভিনিসিয়াসকে বসায় দিলে সে হয়তো এইভাবে রিঅ্যাক্ট করবে না। এক্স্যাক্টলি, আপনি দেখেন মানে ভদ্রলোক তো 1997 সাল থেকে কোচিং এ আছেন, এখনো কোচিং করিয়ে যাচ্ছেন, কয়টা জেনারেশন পেয়েছেন। জিদানকে দিয়ে মানে শুরু করলেন, তারপর হচ্ছে কাকা, মালদিনি, এদেরকে পাইলেন, শেফচেঙ্কো, তারপর মানে আপনি নাম বলে শেষ করতে পারেন, রোনালদোকে ম্যানেজ করেছেন, কাজ করেছে, মানে ইট ওয়ার্কড তার আন্ডারে। মানে হিজ এ ব্রিলিয়ান্ট ম্যানেজার, ডেফিনেটলি তিনি কিছু না কিছু করছেন, ভালো ম্যানেজার, কিছু না কিছু করছেন, সো সেটা ইটস ওয়ার্কিং আউট। সো বসদের প্রোফাইল ইজ অলওয়েজ ডিফারেন্ট। ওকে, পরের প্রশ্ন, আশিক রহমান, রবসনের অভাব বসুন্ধরা কিংস পূরণ করবে কিভাবে? মানে আজকে অভাবের কোনো শেষ নাই, পূরণ আর হচ্ছে না। আচ্ছা, রবসন রবিনিওর অভাব সত্যি কথা বলতে এটা পূরণ করা নিয়ার ইম্পসিবল। রবসন রবিনিও বাংলাদেশের ফুটবলের জন্য লিওনেল মেসি স্পেনের জন্য যা ছিলেন সেরকমটা ছিল। তো এইখানে আপনি চাইলেই রবসনের অভাব পূরণ করতে পারবেন না। রবসন কোয়ালিটির আরেকটা ফুটবলার বাংলাদেশ লিগ আসলে এরপরে কবে পাবে সেটাও বলা মুশকিল। অলদো এখনো অফিসিয়ালি আমরা বলতে পারছি না যে রবসন ইস্ট বেঙ্গলে চলে যাচ্ছেন বা কিছু, তবে অবস্থা চিত্রে মনে হচ্ছে সেই দিকেই শোনা যাচ্ছে। এখন আপনি যেহেতু বলছেন কিভাবে পূরণ করবে, তার একটা সমাধান যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের হয়তো বলতে হবে মিগেল দামাসেনোকে কিছুতেই ছাড়া যাবে না। বসুন্ধরা কিংস যেটা করতে পারে, মিগেল দামাসেনোকে রবসনের রোলটা দিতে পারে।
এতদিন পর্যন্ত বসুন্ধরা কিংসের সমস্যা যেটা হতো, মিগেল আর রবসনকে একসঙ্গে খেলানো হতো এবং দুজনের কেউ ডিফেন্ডিংয়ে মনোযোগী নন। তো দুজন প্লেয়ার যদি আপনার টিমে ডিফেন্ডিং না করতে যায়, সেই টিমের মানে ট্যাকটিক্যালি তো সেই টিম আর দাঁড়ায় না, ব্যালেন্সটা অনেক নড়বড়ে অনেক বেশি নড়বড়ে হয়েছে। তার জন্য হয়তো অন্যদেরকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়েছে। সেই কাজটা এখন একজনের ক্ষেত্রে করা হবে। মন্দেরও ভালো আছে, মিগেল দামাসেনেরও কোয়ালিটি আছে, আপনি যদি ট্যাকটিক্যালি সেটা ওয়ার্কআউট করাইতে পারেন, আপনি হু নোজ হয়তো রবসনের চেয়ে বেটার। এবং আই থিংক ভ্যালেরিও তিতা তিনি গেম প্ল্যানটা করেই ফেলেছেন, কারণ প্রি সিজন তো চলছে। আবার মিগেল থাকেন কিনা এটাও সেটা আবার থাকলেই হয়, আরেক হিসাব। ওকে, প্রশ্ন হচ্ছে ইমরান হোসেনের, ক্যাসেমিরো, ক্রোস, মদ্রিচ, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, রদ্রিগো, যাই থাকুক, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, মানে কোনো কথা নাই। মানে ফিল ফ্রি টু ডিসএগ্রি, কিন্তু আমার দেখা, আমার হিসাব হচ্ছে ভাই, আমার দুইজনের হিসাব অ্যামপ্লিফাইড, মানে কোনো জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, আমার কাছে মনে হয় ওইটা আমার দেখা বেস্ট ট্রাই মিডফিল্ড। আই থিংক আমার জন্য এটা নন নেগোশিয়েবল, মানে আমি যতদিন না এর বাইরে অন্য কিছু দেখছি, ইটস নন নেগোশিয়েবল। এটা আপনার অন্য কিছু মনে হইতেই পারে, আপনার কাছে যে কোনো কিছুই মনে হতে পারে, যেটা ভালো মনে করেন, যেটা দেখেন, যেটা ভালো মনে করেন। এক্স্যাক্টলি, মাঝে মধ্যে কিছু আনসার এরকম দিতে হবে। হ্যাঁ, দেখেন যেটা ভালো মনে করেন, তাহলে আমরা সব পাশ থেকে একটা ডিপ্লোম্যাটিক জায়গায় নিজেদেরকে রাখতে পারবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ ফখরুল ইসলামের একটু ইন্টারেস্টিং প্রশ্ন। ওয়াই ডু ব্রাজিল প্লেয়ার্স অলওয়েজ গেট ইনজুর্ড বিফোর ইন্টারন্যাশনাল ব্রেক while other country players get injured ডিউরিং ইন্টারন্যাশনাল ম্যাচেস? মানে এটা সত্যি না, কিন্তু কিছু দিক থেকে আবার প্যাটার্নটা মেলে, যে ব্রাজিলের অনেক ফুটবলার ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হওয়ার আগে ইনজুর্ড হয়ে যাচ্ছেন গেল কয়েকটা উইন্ডোতে, অথচ অন্যান্য জায়গায় অনেক সময় এরকম ইন্টারন্যাশনাল ব্রেকের সম্ভাবনা বেশি থাকে যে ব্রেকে গিয়ে ইনজুর্ড হয়ে আসছেন। এটা নিয়ে আসলে এটা কনস্পিরেসি থিওরি, ফ্ল্যাট আর্থের মতোই অনেকটা কনস্পিরেসি থিওরি আপনি বলতে পারেন। নেইমারের মনে হয় একটু এরকম কিছু না, আমার কাছে মনে হয় না কোনো ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমে খেলাটা কম্প্রোমাইজ করবে। এটা ইউরোপিয়ানদের পক্ষে হয়তো সম্ভব হতে পারে, কিন্তু কোনো ব্রাজিলিয়ান আর্জেন্টাইন ন্যাশনাল টিম কম্প্রোমাইজ করে এরা কখনো আমার মনে হয় না যে এই কাজ করতে চাইবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, নেইমারের ক্ষেত্রে ওই কিছু এটাও কনস্পিরেসি থিওরি ছিল আসলে। ব্রাজিল আর্জেন্টিনা ন্যাশনাল টিমের ফিলিং আর ইউরোপের ন্যাশনাল টিমের ফিলিং এর মধ্যে আমার একটু তফাৎ আছে, অনেক তফাৎ আছে। ওকে, এই প্রশ্নটা না আগের দিনই এসেছিল, আমি নিতে চেয়েছিলাম, কিন্তু পরে কিভাবে জানি হারিয়ে ফেলেছিলাম, তো নেওয়া হয়নি। আমি আজকে একটু নিয়ে ফেললাম। ভদ্রলোক যদি আজকে না দেখেন, আজকে অনেক পরে দেখেন না। ভদ্রলোকের নাম হচ্ছে সাকিব, আবার সা এরপর স্পেস কি বি হচ্ছে আবার ছোট হাতে। এনিওয়েজ, তিনি বলছেন যে আমি ফুটবল জার্নালিস্ট হতে চাই, তবে উচ্চতর পড়তে আগ্রহী না, মানে উচ্চতর ডিগ্রি নিতে তিনি এখন পর্যন্ত আগ্রহী না। তার ফুটবল নলেজ যথেষ্ট পরিমাণে আছে, তিনি এটা বলতেছেন। এখন উচ্চতর ডিগ্রি না নিয়ে কি ফুটবল জার্নালিস্ট হওয়া পসিবল, তিনি একটু পরামর্শ চেয়েছেন। পুরো পৃথিবীর বেশিরভাগ ফুটবল জার্নালিস্টই আসলে ঠিক জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি যাদেরকে চেনেন বেশিরভাগ হয়তো মানে ওয়ার্ল্ড ওয়াইড যাদেরকে চেনেন, এটা বড় কোনো বাধা না। আর উচ্চতর শিক্ষার সুযোগ থাকলে সেটা কেনই বা নিতে চাইবেন না, সেটা সব আপনার ব্যক্তি মানে তার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আপনার যে নলেজ আছে সেটা নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন, এবং যেখানে যেভাবে পারেন, সেটা ফেসবুকে লেখালেখি করে হতে পারে, ফেসবুকে ভিডিও আপলোড করে হতে পারে, আমার মনে হয় শুরু করে দেওয়াটাই সবচেয়ে ভালো। মানে কই কাজ করব এটার চেয়ে বরং নিজের যা আছে তাই নিয়ে শুরু করে দেওয়া, এরপরে নিশ্চয়ই আপনার যারা রয়েছে সেখান থেকে আপনার নজর কাড়বেন। Does it take you back how you became one? I don't appreciate that. এটা তো ধরেন টি স্পোর্টসের সবার ক্ষেত্রেই কম বেশি সত্য, বা বাংলাদেশের আপনার যেটা একটা আমি বলতে পারি, আপনি ফুটবল আপনার নিয়ে যথেষ্ট নলেজ আছে, ঠিক আছে, ফুটবলটা আপনাকে দেখতেই হবে, মানে এটা নিয়ে কোনো ছাড় নেই। হ্যাঁ, ফুটবল যত পারেন আপনি দেখেন, মানে সেটা হোক ইন্টারন্যাশনাল, হোক ক্লাব লেভেলের বিভিন্ন ক্লাব, সেটা নিয়ে বাজ বিচার করার কোনো সুযোগ নেই, কারণ যত দেখবেন তত আপনার নলেজটা দেখার সাথে পড়া। অনেক সময় এরকম হয় যে আমরা অনেক কিছু দেখি কিন্তু আমরা আসলে পড়ি না, কিন্তু বিশ্বের যত নাম করা সাংবাদিক যতটুকু আমরা বুঝি, তারা আসলে সকালে উঠেই পড়েন, এবং পত্রিকা পড়ার অভ্যাস, পত্রিকাটা আসলে অনেক সময় পড়তে চাই না, কিন্তু পত্রিকা পড়ার আসলে কোনো বিকল্প নেই। রিটেন যেই জিনিসগুলো আছে, পত্রিকা, অনলাইন, ওয়েব যা আছে, হাতের কাছে যা পাওয়া এটা পড়ে ফেলা এবং বাজ বিচার করতে শেখা। এবং আপনি একটু এই জিনিসটা হুট করে খেয়াল করে দেখেন যে আপনি আপনার নলেজ ব্যাংকে
আপনার অন্তত 500-600 প্লেয়ারের মাথায় আইডিয়া আছে, এটা কিন্তু হুট করে তৈরি হয় না। এটা তো ধরেন অনেক কিছু সমন্বয়ের পর, এবং সেই পর্যন্ত যেতেও একটা সময় লাগে, এবং এই সমন্বয়ের অন্যতম একটা বড় অংশ ফিফা গেম। এটা যারা গেম খেলেছেন, হ্যাঁ, আমার মনে হয় ফিফা ম্যানেজার মোড যারা খেলেছেন, এরা যত প্লেয়ার চেনেন, এইটা ইউ ক্যান নট বিট দেম, ইউ ক্যান নট সিম্পলি বিট দেম। মানে এটা ওয়ার্ল্ডের ওই ফাব্রিজিও রোমানো অত প্লেয়ার ছিলেন না যে হচ্ছে ম্যানেজার মোডে খেলে। এক্স্যাক্টলি, এন্ড দ্যাটস আ নলেজ গ্যাদারিং প্রসেস অ্যাজ ওয়েল, এবং ফুটবলে এটা বেশ কাজে লাগে আর কি। আমার ক্ষেত্রেও কাজে লাগছে, যেমন আমার ক্ষেত্রেও কাজে লাগছে, কিন্তু আমি একটা সার্টেন টাইম পর্যন্ত খেলছি, যেমন 10 পর্যন্ত। 10-এর পরে আমার ফিফা গেমের সাথে একটা বিরাট দূরত্ব হয়ে গেছে, কারণ পিসিতে আর চলে নাই। পরে যখন নতুন পিসি আসছে, তখন আবার হচ্ছে খেলার সুযোগ, সময়, আগ্রহ সব হারিয়ে গেছে। তো এই কারণে ওটার সাথে, কিন্তু যারা এখনো এই ফিফা গেম খেলেন, তাদের মুখোমুখি হইলে আমি তখন অনেক কিছু দেখে যাই, ঠিক আছে। আবার ধরেন যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলে, আমাদের কলিগ রিফাত এমিল, ঠিক আছে, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ক্রিকেট জার্নালিস্ট। আই হোপ তিনি রিফাত এমিল দেখছেন। আজকে তো ম্যাচ নেই মনে হয়, ম্যাচ নেই, হ্যাঁ, দেখেন আইটেম। রিফাত এমিল কি করে, সে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে সবই চিনে, কিন্তু কোনো প্লেয়ারের চেহারা সে চিনে না, ঠিক আছে। সে প্লেয়ারের আসে আমার আন্দ্রেস পেরেরার নাম বলতে, আন্দ্রেস পেরেরার নাম পেরেরা সামনে দিয়ে হাইটে গেল, সে বুঝবে না এটা পেরেরা যদি আসে তার সালাম দেয়, তাও সে বুঝবে না আন্দ্রেস পেরেরা, কিন্তু পেরেরা কিন্তু তার টিমে আছে, ঠিক আছে। কিন্তু এবং সে ভালোই করে, এফপিএল একেবারে বন্ধ করে না। অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, হ্যাঁ, আপনার উত্তর আপনি আই থিঙ্ক পেয়ে গেছেন, সাকিব। আচ্ছা, আমার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, তালহা ইবনে হাসান ইউরোপের বেশিরভাগ ক্লাবের নাম শহর দিয়ে, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম কেন? স্যাডলি আমাদের দেশে ফুটবলের যে এভলিউশন হয়েছে, ঘটেছে, যেভাবে ইভলভ হয়েছে, সেটা ইউরোপের মতো না, এবং সেটার একটা বড় কারণ আছে। সে কারণে আমাদের ঠিক জায়গা ভিত্তিক হয় নাই। কিন্তু আবার মোহামেডান মতিঝিলের ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন গোপীবাগের ক্লাব, আবাহনী ধানমন্ডি ক্লাব, এগুলো খুব প্রচলিত শব্দ এবং এগুলো বহুল ব্যবহৃত। পেপার, পত্রিকা, টেলিভিশনে সবসময় এগুলো ব্যবহার করা হয়। জায়গার একটা ভিত্তি আছে, কিন্তু যখন আপনার ক্লাব আবাহনীর তার ঘরের মাঠ হয় মতিঝিলের বঙ্গবন্ধু স্টেডিয়াম, তখন তো সেই হোমের আমেজটা আপনি পান না। আবার ধরেন বসুন্ধরা কিংসের ক্ষেত্রে এটা যেমন মিলে গেছে, কর্পোরেট ক্লাব কিন্তু বসুন্ধরা কিংসের হোম স্টেডিয়াম বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে। তো এইটা একটা লম্বা প্রসেস, এইটা করা উচিত। যেমন আপনি যদি কথার কথা বগুড়ার একটা ক্লাব হয়, ঠিক আছে, সেটা যদি নাম থাকে বগুড়া, নামটা থাকে, বগুড়ার লোক ওইটা সাপোর্ট না দিয়ে যাবে কই? আপনি যে এলাকায় থাকেন, যে পাড়ায় থাকেন, সেই পাড়ার একটা ক্লাব যদি ফুটবল ক্লাব থাকে, সেই ক্লাব যদি খেলতে যায়, সেই ক্লাবের সাপোর্ট না দিতে যাবেন কই? ইভেন আপনি রহমতগঞ্জের কথা চিন্তা করেন না, রহমতগঞ্জে কিন্তু ভালো একটা সাপোর্টার বেস ছিল, আছে, এখনো আছে। রহমতগঞ্জে এখনো ওই বেসটা আছে। ওনারা যখন রহমতগঞ্জ প্লেয়াররা প্রায় বলেন যে ওনারা ম্যাচ খেলে যখন ক্লাবে ফেরে, তখন ওই আশপাশ থেকে পুরান ঢাকা লোক ফেরে যে কি কইরা আসছো, ঠিক আছে, রেজাল্ট কি হইলো, মানে অত খবর রাখেন না, কিন্তু রেজাল্টটা হইলো কিনা, ফেডারেশন কাপের ফাইনালে খেলছোস কিনা, ঠিক আছে, ফাইনালে হারছোস কিনা, হারলি কিনলে, হ্যাঁ, এইসব নাকি হয়। এক্স্যাক্টলি, এবং এই জিনিসটাই দরকার। ইভেন চিটাগং আবাহনী যখন পিকে ছিল একদম 2000 ওই নিটল টাটা সময় 7-8 দিকে, তখনও কিন্তু চিটাগং আবাহনীর বড় একটা ফ্যান বেস ছিল। সো এই জিনিসগুলো, এবং বাংলাদেশের ফুটবলে চিটাগং এর নামটা মিসিং, মানে এখন টপ লেভেলে। এক্স্যাক্টলি, সো অনেক কিছুই বলা যায় এগুলো নিয়ে। এখন আমাদের ওদিকে যাইতেই হবে ভাই, মানে কোনো বিকল্প নেই। মানে জায়গা ভিত্তিক আমাদের খেলাটা, এটা ঢাকা কেন্দ্রিক, কারণ একটা সময় দেশের লিগ হতো ঢাকা লিগ, এটা বাইরে যেতে হবে, কোনো বিকল্প নেই। আচ্ছা, শেষ করি। ফালতু প্রশ্ন নিব না ভালো প্রশ্ন নিব? যা ইচ্ছা নেই, আপনি আমাকে বলছেন যেটা ভালো মনে হয়। হ্যাঁ, যেটা ভালো। আচ্ছা, ঠিক আছে। অ্যালেক্স সানজিদা স্টার্ট বেনসেল, তিনি যেটা বলছেন মনে হয় তারিখটা একটু ডিফারেন্ট হবে, কিন্তু তাও আমি বলছি, ওই তারিখটা ঠিক করে দিয়ে বলছি। সেটা হচ্ছে 7-8 ম্যানইউ, 8-9 বার্সা, 17-18 রিয়াল। 7-8 ম্যান ইউনাইটেড, তারপরে 8-9 বার্সা, 17-18 রিয়াল। এদিকে আমি ফ্যান হিসেবে দিতে পারবো? তিনি বলছেন বেসিক্যালি 8-9 ম্যানইউ, যেটা হওয়ার কথা না। ফ্যান হিসেবে দিলে 8-9 ম্যানচেস্টার ইউনাইটেড দিতে পারেন। 8-9 ম্যানচেস্টার ইউনাইটেড তো হারলো বেসিক্যালি। 8-9, 7-8 বলেন, মানে তিনি 7-8 বলেনি, 8-9 বলছেন, কিন্তু আমি আমার মনে হচ্ছে তিনি এক বছর 7-8 বলতে চাইছেন। 7-8 বলতে গেছিলেন। 7-8 ম্যানইউ, 8-9 বার্সা, 17-18 রিয়াল। 17-18 রিয়াল রাখবো না বাইরে, হ্যাঁ, 17-18 রিয়াল বুঝেন, কিন্তু কেন 16-17 রিয়ালের তো আগে রাখছিলাম, 16-17 রিয়াল। তিনি মনে আসলে একটা বছর মনে হয় পিছিয়ে 9-10, এটা তো মানে খালি একমাত্র রিয়াল মাদ্রিদ জিতছে চ্যাম্পিয়ন্স লিগ। এই হিসাব করলে খালি রিয়াল মাদ্রিদ ধরতে হবে, কারণ উইনার
জিতেছেন তো, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এখন আসলে এটা ধরা উচিত না, 1 বছর আগে ধরা উচিত, 1 বছর আগেই কি করবো, আগে ধরলে যা মন চায় বলেন ম্যানচেস্টার ইউনাইটেড। আজকে আপনি প্রস্তুত থাকেন। 8-9 বার্সার উপরে কোনো কথা নাই। 8-9 বার্সা ঠিক আছে, কিন্তু 7-8-এর 8-9 বার্সার চেয়ে 7-8-এর ম্যানচেস্টার খুব বেশি পিছিয়ে ছিল না, আমি এটা বলতে পারি। হ্যাঁ, কিন্তু 10-11-এর বার্সা অনেক বেশি ভালো, 8-9-এর চেয়েও ভালো। সেটা ঠিক আছে, কিন্তু ওইটা আরো ভালো। ওটা আরো ভালো। 8-9-টার চেয়ে আমি আবার ওইটারও 7-8-এর ম্যানচেস্টারকে আগে রাখতে পারি। কোন যুক্তিতে রোনালদো, রুনি, তেভেজ, মিডফিল্ডে আসেন পল স্কোলস, রায়ান গিগস খেলতো তখনও, মাইকেল ক্যারিক, ঠিক আছে, তারপরে রাইট ব্যাক ওয়েন হারগ্রিভস, ফার্ডিনান্ড নেমানিয়া ভিদিচ, লেফটে যান প্যাট্রিস এভরা, ফন্ডারসার। কি আপনি কি কোনো ঘাটতি নাই? কি ভাবছেন আপনি? আমার না, কিছুই ভাবি নাই, আশ্চর্য। ইউ ক্যান হ্যাভ ইউর ওপিনিয়ন, আই ক্যান হ্যাভ মাইন। 8-9 বার্সা, লাইক হোয়াট আর ইউ ভাবছেন কি এখন পয়েন্ট টেবিলে 14 নম্বরে আছে, ওইলা কোনো ইতিহাস নাই নাকি? হ্যাঁ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.